তাই হচ্ছে উভয় পদ। এখন মিলন হয় না, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আজকে শুরু করি। তো মূলত হচ্ছে প্রথমে হচ্ছে সমাস, যেহেতু আমরা হচ্ছে সমাস নিয়ে আলোচনা করব। এই সমাস আলোচনা করার ক্ষেত্রে কিন্তু এখানে মূলত হচ্ছে একটা বিষয় তোমাদের এখানে প্রকাশ করা লাগবে বা একটা জিনিস বুঝার লাগবে, সেটা হচ্ছে যে এই সমাস কিন্তু আমার যখন পড়ালেখা করছি সেই সময়ে আমার টিচার বলেছিল যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা তুমি 6 দিনের মধ্যে অথবা 3 দিনের মধ্যে তুমি একবারে ক্লিয়ারলি সব বুঝে যাবা। আর তুমি যদি না বুঝে থাকো তাহলে তোমার দেখা যাবে যে তুমি যদি স্টুডেন্ট বা তুমি যদি ছাত্র, তুমি 6 মাসও পড়ো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তুমি কিন্তু সমাজ শিখতে পারবে না। এজন্য তোমাকে ভাইয়া আগে মূলত হচ্ছে এই সমাজটা যখন ক্লাসটা করব তখন মনোযোগ সহকারে তোমাকে সেটা দেখতে হবে, বুঝতে হবে। আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো, সমাজের কোনো ধরনের তোমার কি থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক আছে? তো মূলত হচ্ছে সমাজ। এখন সমাজ হচ্ছে এই জিনিসটা আসলে কি, এই গঠনটা কি, এই গঠনটা সম্পর্কে আমি আগে তোমাদেরকে বুঝার ক্ষেত্রে আমি এটা উপস্থাপন করে দিয়ে দিছি, যাতে করে তোমরা কি করো এটা হচ্ছে বুঝতে পারো বা বুঝার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। এখন সমাজ গঠন প্রণালীর দিক থেকে এটা কিভাবে বিশ্লেষণ করা হয়, মূলত হচ্ছে সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। এখন কথা হচ্ছে আমরা জানি এই শব্দতত্ত্বের অপর নাম কি, আমরা জানি শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে রূপতত্ত্ব। এখন রূপতত্ত্বের ওখানে কিন্তু আমাদের যখন আমরা পড়ছিলাম যে শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, হ্যাঁ, অর্থতত্ত্ব, এই সবগুলো কিন্তু সেখানে ছিল। তার মধ্যে শব্দতত্ত্ব হচ্ছে কিন্তু সমাসের কি একটা মূলত হচ্ছে আলোচনার মূল বিষয়। কারণ টেকনিকটা আমাদের ছিল হচ্ছে কি শব্দতত্ত্বের অপর নাম কিন্তু হচ্ছে কিন্তু রূপতত্ত্ব, ঠিক আছে? এখন কথা টেকনিকটা কি ছিল যে পলি অনুর উপসকে ডেকে বলল আমার রূপতত্ত্বের কথা সবাইকে কি করতে, প্রকাশ করতে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে পলি অনুর উপসকে ডেকে বলল আমার রূপতত্ত্বের কথা সবাইকে প্রকাশ করতে, ঠিক আছে? অনু শব্দ অনু থেকে পলি অনুর থেকে হচ্ছে অনু থেকে অনুসর্গ, হ্যাঁ, উপসকে উপ থেকে হচ্ছে উপসর্গ, ডেকে বলল ব থেকে হচ্ছে আমাদের বচন, ঠিক আছে? ব থেকে হচ্ছে বচন, বলল থেকে ব থেকে হচ্ছে বচন। আমার রূপতত্ত্ব, হ্যাঁ, রূপতত্ত্বের, তাহলে রূপতত্ত্ব গেল হচ্ছে কি রূপতত্ত্বের, ঠিক আছে? আমার রূপতত্ত্বের কথা, ক থেকে হচ্ছে আমাদের ক্রিয়াপদ, সবাইকে থেকে প্রথমে স রয়েছে, স থেকে হচ্ছে সমাস, তাহলে স থেকে হলো কি সমাস। তাহলে শব্দতত্ত্বের কি ওখানে কি গেল সবাইকে, তাহলে হচ্ছে স থেকে গেল সমাস, সবাইকে প্রকাশ করতে, প থেকে হচ্ছে প্রকাশ, তাহলে পয় এমন কি আছে যখন যুক্ত আছে, তাহলে প্রকাশের ক্ষেত্রে সেটা হবে কি প্রত্যয়, ঠিক আছে? প্রকাশ করলো, ক থেকে হচ্ছে আমাদের কারক, ঠিক আছে? এইগুলো হচ্ছে মূলত হচ্ছে গেল হচ্ছে আমাদের হচ্ছে সমাজ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তার মধ্যে মূলত রয়েছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে সমাস, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সমাস শব্দটি কীট প্রত্যয়ে সাধিত শব্দ। এছাড়াও আমরা কিন্তু এই যে তোমাদের কীট প্রত্যয়, মৌলিক শব্দ, সাধিত শব্দ ইত্যাদি শব্দ আমরা জানি যে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি সেটা তোমরা অবশ্যই পড়েছো, যেটার কারণে বা গত ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে সেটা বিষয়ে অতটা আলোচনা করবো না, যেহেতু আমাদের সমাজটাই ফোকাস করি আগে। তো সমাস শব্দ অর্থ হচ্ছে মিলন, এখন কথা সংক্ষেপ, সংগ্রহ বা একপদীকরণ, একাধিক পদের একপদীকরণ। এখন কথা হচ্ছে অনেকের মধ্যে তোমাদের এই যে এইটা রয়েছে, এটা কিন্তু অনেকের মধ্যে তোমাদের মধ্যে কেউ বুঝতে পারো, আবার কারোর মধ্যে একটু মানে আকোচ ভাব প্রকাশ পাবে। কিভাবে পাবে? যেমন যদি তোমাকে বলা হয়ে থাকে সমাস শব্দ অর্থ হচ্ছে কি সংক্ষেপ, মিলন বা একপদীকরণ, কিভাবে আমি বুঝবো সমাস শব্দ অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একপদীকরণ? যদি মনে করো তোমাকে যদি বলা হয়ে থাকে, মনে করো মহান যে নবী, তাহলে হচ্ছে কি মহান যে নবী, এক কথায় মহানবী, নাকি? আমরা সবাই জানি যে মহান যে নবী তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি মহানবী, আমরা সবাই জানি। তোমরা তাড়াতাড়ি ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও এবং কেউ যদি তোমাদের বন্ধু বান্ধব থাকে তাদেরকে তুমি মেনশন করে দাও, মেনশন করে দিয়ে তোমরা দ্রুতই ক্লাসটি শেয়ার করো এবং তোমরা তাদেরকে ক্লাসের মধ্যে যুক্ত হওয়ার কথা বলো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তাহলে এই যে মহান যে নবী, তাহলে আমরা কি পাচ্ছি? মহানবী। মহান যে নবী তাহলে পাচ্ছি আমরা কি মহানবী, কারণ এক কথায় সংক্ষেপ, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। কিভাবে বুঝবো সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ? এখন দেখো এই যে মহান যে নবী, আমরা জানি একটা বাক্যে কয়েকটা কি পদের সময় নিয়ে আমাদের কি হয়
কয়েকটা পদের সমন্বয় নিয়ে আমাদের একটা বাক্য গঠন হয়। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটাকে কি বলা হয়ে থাকে, আমাদের পদ বলা হয়ে থাকে। তাহলে মহা একটি পদ যে নবী, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটাকে আমার কি বলা হয়, পদ বলা হয়। তাহলে এখানে ছিল আমার হচ্ছে কয়টা, তিনটা। তাহলে হইল কয়টা, একটা। তাহলে সমাস শব্দের অর্থটাই হচ্ছে আমাদের হচ্ছে কি, সংক্ষেপ। মূলত আসি সংক্ষেপ। তাহলে বাক্যটা ছিল তিনটা, এক কথায় এখানে কয়টা ছিল শব্দ, তিনটা। হইল কয়টা, একটা। তার জিনিসটা কি করা বুঝাইছে, আমাদের সংক্ষেপ করা বুঝাইছে। তাহলে মহান যে নবী, মহানবী, এই মহানবী হইলো, তাহলে কি বাক্যটার মধ্যে একটা কি হইলো, মিলন ঘটলো না? অবশ্যই এখানে কি করছে, মিলন ঘটছে। এখন এক পদীকরণ কিভাবে বুঝবো, প্রত্যেকটাকে আলাদা আলাদা ছিল, তাহলে এই মহানবী থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদা হয়েছে না, এক একটা ভাবে বিভক্ত হয়ে গেছে না? ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে আরেকটা মূলত এখানে বিষয় হচ্ছে আমাদের এই যে সমাস শব্দ আমরা বললাম সংক্ষেপ, মিলন বা হচ্ছে এক পদীকরণ। এক্ষেত্রে এই সমাস প্রক্রিয়ায় মূলত এরপরে ওইটা আলোচনা করবো, তার আগে আমি বলে দিই যে পরে আলোচনা করার ক্ষেত্রে এই যে মূলত এখানে দুইটা পদ থাকে। কারণ হচ্ছে একটা আমরা জানি, সবসময় জানি, একটা হচ্ছে পুরোপদ আর একটা হচ্ছে আমাদের পরপদ, নাকি? এখন কথা হচ্ছে এই সমাস প্রক্রিয়ায় মূলত পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের কি বলা হয়ে থাকে, আমাদের হচ্ছে সমস্ত পদ। পরের যে অংশটা থাকে সেটাকে বলা হয়ে থাকে আমাদের সমস্ত পদ, এবং পূর্বে যেটা থাকে সেটাকে বলে থাকি আমরা হচ্ছে কি, সমসমান পদ। ঠিক আছে। তাহলে সমাস প্রক্রিয়ায় মূলত দুইটা অংশ থাকে, পরের অংশটা থাকে আমাদের কি, সমস্ত পদ, এবং পূর্বের যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, সমসমান পদ। এখন কথা হচ্ছে এই সমস্ত পদের মধ্যে মূলত হচ্ছে আমরা দুইটা বিষয় এখানে কি করি, প্রকাশ পাই, বা দুইটা বিষয় আমাদের এখানে প্রকাশ থেকে থাকে। সেটা হচ্ছে কি, এই মহা, দেখো মহানবীকে ভাঙো, প্রথমে কি পাচ্ছি আমি, মহা পাচ্ছি, পরে আছে আমি কি পাচ্ছি, নবী পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো এখানে দুইটা বিষয় কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। কি কি দুইটা বিষয়? তাহলে এই যে মহা পাচ্ছে একটা, নবী পাচ্ছে একটা। তাহলে ব্যাকরণী পরিভাষায় এই যে দুইটা অংশ পেয়ে থাকে, এটাকে প্রথমটাকে বলা হয়ে থাকে আমাদেরকে পূর্বপদ, পরের যে অংশ থাকে সে পরের অংশটাকে বলে আমরা হচ্ছে কি, উত্তরপদ। আরেকটা নাম হচ্ছে আমাদের হচ্ছে পরপদ। ঠিক আছে। একটা হচ্ছে আমাদের হচ্ছে উত্তরপদ, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে পরপদ। ঠিক আছে। তাহলে সমস্ত পদের মধ্যে আমি কয়টা অংশ পাচ্ছি, সমস্ত পদের মধ্যে মূলত হচ্ছে আমরা এখানে দুইটা অংশ পাচ্ছি। একটা হচ্ছে আমাদের হচ্ছে পুরোপদ, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে পরপদ। এখন প্রথমটা অংশ হচ্ছে আমাদের হচ্ছে সমসমান পদ। এখন কথা হচ্ছে এই যে মহানবীটা পাচ্ছি আমরা, এই মহানবীকে ভেঙে তো আমরা কি পাচ্ছি, মহান যে নবী পাচ্ছি, নাকি? এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে মহানবীকে ভেঙে কিন্তু আমরা কি পাচ্ছি, মহান যে নবী পাচ্ছি। যখন সমস্ত পদকে ভেঙে যখন একটা আমরা বাক্য পাবো, সেই বাক্যটাকে আমরা ব্যাকরণের পরিভাষায় কি বলে থাকি, এক্স্যাক্টলি তুমি যেটা মনে করছো সেটাকে বলা হয় কি, সমাস বাক্য, ব্যাস বাক্য, বা হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা অপর বাক্য হচ্ছে আমাদের বিগ্রহ বাক্য। তাহলে সমাস প্রক্রিয়ায় তাহলে হচ্ছে আমরা কয়টা অংশ পাইলাম, মূলত দুইটা অংশ পাইলাম। প্রথমটা একটা হচ্ছে সমস্ত পদ, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে সমসমান পদ। তো এই সমস্ত পদের মধ্যে মূলত হচ্ছে দুইটা বিষয় এখানে প্রকাশ থাকে, একটা হচ্ছে পুরোপদ, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে পরপদ। পরপদের অপর নাম হচ্ছে আমাদের হচ্ছে উত্তরপদ। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই সমস্ত পদকে ভেঙে যখন আমরা একটা বাক্য পাচ্ছি, সেই বাক্যটাকে আমরা ব্যাকরণের পরিভাষায় বলতে পারি সমাস বাক্য, ব্যাস বাক্য, বা হচ্ছে আমাদের হচ্ছে কি, বিগ্রহ বাক্য। আশা করি তোমরা হচ্ছে এই সমাসের জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই সমাস শব্দের অর্থ হচ্ছে কি, মিলন। সমাস শব্দের অর্থটা হচ্ছে কি, হচ্ছে এখানে মিলন। কারণ আমরা হচ্ছে এখানে দেখলাম যে সমাস শব্দ অর্থটা হচ্ছে মিলন, কারণ কয়েকটা শব্দের সাথে মিলিত হয়ে আমার একটা কি পাচ্ছি, এখানে শব্দ পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, একটা আমার কি ঘটতেছে, এখানে মিলন ঘটতেছে। একই ক্ষেত্রে তোমাকে বলা হয় সন্ধি শব্দের অর্থও কিন্তু হচ্ছে মিলন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সন্ধি শব্দের অর্থ তো হচ্ছে মিলন, কারণ আমি পড়ছিলাম এর আগে, কিন্তু গত ক্লাসে আমি বলছিলাম যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে কিন্তু মিলন হয়, কিন্তু সেখানে আমাদের কিসের মিলন হয়, আমরা বুঝলাম সেখানে হচ্ছে আমাদের একটা ধ্বনির মিলন হয়। কিভাবে ধ্বনি মিলন হয়, যখন তুমি দেখো বলা হয়ে থাকে তোমাকে যে বিদ্যা প্লাস হচ্ছে আলোয়, নাকি? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি, বিদ্যালয়। তাহলে শব্দের শেষে, বাক্যের শুরুতে, দুইটা শব্দের শেষে এবং শুরুতে, এক কথা হচ্ছে শেষে এবং হচ্ছে শুরুতে, এই দুইটা মিলে আমার কি হয়েছে, এখানে একটা কি হয়েছে, কার হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই দুইটা আ এবং
আ নাকি, একটা কার একটা আ, এই দুইটার সাথে মিলিত হয়েছে, আমরা একটা কি হয়েছে, কার যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে হচ্ছে কি, শেরকে বলা হয়ে থাকে কার। তাহলে এক কথায় ধ্বনি শব্দ অর্থটা কি, আমরা যখন যে কোনো একটা জিনিস যখন তুমি প্রকাশ করবা বা উচ্চারণ করবা, যেটা বলে দিবা সেটা তোমার কি হয়ে যাবে, ধ্বনি হয়ে যাবে। কিভাবে ধ্বনি হয়ে যাবে, কারণ আমার শব্দটা আমি যখন উচ্চারণ করব, সেই উচ্চারণটা করার সময় আমার শব্দের পূর্ণ অর্থ পাক বা না পাক, পূর্ণ অর্থ ব্যবহৃত হোক বা না হোক, সেটা কোনো দেখার বিষয় নাই। আমি প্রকাশ করে দিব বা উচ্চারণ করে দিব বা সেটা বলে দিব, এই বলে দেওয়া, প্রকাশ করা বা উচ্চারণ করার সাথে সাথে সেটা আমার ধ্বনি হিসাবে কি হবে, বিবেচিত হবে। তোমরা তাহলে বুঝতে